দিব্য ইন্ডাস্ট্রিতে কাউকে দেখে হিংসে হয়? দিব্য এখন কি ছবির নামে নিজেকে প্রচারিত হতে দেখছো, নাকি সেই সূর্যদীপার ফর্মে আবার মানুষ ফিরে যাচ্ছে? 3টে ছবি যখন পরপর এলো, প্রজাপতি 2, নিতিন মাসি এবং লহ গৌরাঙ্গের নামরে, তখন একটা মানে এই বক্স অফিস কালেকশন, এরটা ভালো, এর কাস্টিংটা খুবই স্ট্রং, এই ডিরেক্টর ভালো, এই নিয়ে নানান জল্পনা কল্পনা, এইগুলো কি কখনো হ্যাম্পার করেছে দিব্যকে? দেখো, এরকম হয়েছে আমার কাউকে ভালো লেগেছে আমি তাকে বলতে পারিনি, বাট এখন আমি তাকে চিনি। ইদানিং সবাই রাজনীতিতে জয়েন করে, অনেক মঞ্চে অনেক সভাতে তাদেরকে দেখতে পাওয়া যায়। দিব্যর জীবনে এরকম কোনো ইচ্ছে আছে? আজকে আমাদের যিনি গেস্ট, তাকে আপনারা ধারাবাহিকের পর্দার মাধ্যমে চমক তৈরি করতে বারবার দেখেছেন, কিন্তু বর্তমানে তিনি বড় পর্দার মাধ্যমে চৈতন্য জাগিয়েছেন দর্শকদের মনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দিব্যজ্যোতি দত্ত। দিব্যর বর্তমান সময় কিভাবে কাটছে? বর্তমান সময় পরের কিছুর জন্য প্রিপারেশন একটু একটু করে নিয়ে, বই পড়ে, ফ্যামিলির সাথে, যেটা হয়তো সবসময় ফ্যামিলিকে টাইম দিয়ে ওঠা হতো না। ক্রিকেট খেলে, PS5 খেলে, ওয়ার্কআউট করে, এসব করে কাটছে। কিন্তু তুমি কবিতা লিখতেও খুব ভালোবাসো শুনেছিলাম আমরা, সেই ক্ষেত্রে সেটার প্রতি কি চর্চা হচ্ছে? লাস্ট বেশ কিছুদিন ধরে আমার মাথায় কিছু আসেনি লেখার মতো, সত্যি কথা বলছি। আমি মেকআপ রুমের স্ক্রিপ্টের পেছনে পেছনে লিখতাম, সেগুলো ফোনে ছবি তুলে তুলে রাখা আছে। রিসেন্ট আর কিছু লেখা হয়নি আমার। এই যে এতগুলো বছর কাটলো ইন্ডাস্ট্রিতে, এবং ছোট পর্দা দিয়ে শুরু হওয়ার পর সেখানে বড় পর্দাতে এখন চৈতন্য দর্শকের মনে, তো পেছনে ফিরে সে ছোট্ট দেব্যকে কি বলতে ইচ্ছে করে? থ্যাংক ইউ ফর এভরিথিং। কত বছর হলো ইন্ডাস্ট্রিতে? 9 বছর, 8.5 9 বছর। হ্যাঁ, হ্যাঁ 9 বছর, প্রায় 9 বছর। কি কি শিখলে জীবনে? দেখো, শেখা তো মৃত্যুর আগের দিন অবধি, মৃত্যু অবধি শিখতে হবে মানুষকে। আমি যেহেতু আফটার লাইফে বিশ্বাস করি, তাই আমি বিশ্বাস করি যে মৃত্যুর পরেও শিখবো। তো হয়তো কালকে যা ছিলাম, আজকে হয়তো 0.1% হলেও বেটার, এবং আগামীকাল চেষ্টা করবো যেন আজকে যা আছি তার থেকে 1% বেটার হওয়ার। এই যে ব্যাক টু ব্যাক হিট প্রজেক্টে আমরা দেখেছি তোমাকে, এই একটা অদম্য শক্তি, এইটা কি করে তৈরি হতে পারে একজনের মধ্যে? না দেখো, 3টে প্রজেক্টই হিট। আমার সিরিয়াল 4টে ছিল। হ্যাঁ টোটাল, তার মধ্যে 3টেকে যদি ধরা হয় একদম টিআরপিতে হাই লিস্টে ছিল। দেখো, টিআরপি তো প্রথমত হচ্ছে আমার হাতে থাকে না, বা আমাদের হাতে থাকে না, ওটা তো অডিয়েন্স বিচার করে। তো হিট যদি কেউ হয় তাহলে তারাই করেছে, এটা তাদের ক্রেডিট। কিন্তু তোমার ক্ষেত্রেও যে ডেডিকেশন বা যে অনেস্টির মাধ্যমে আমরা তোমাকে পেয়েছি, সেই ক্ষেত্রে এইটা কিভাবে নিজেকে পুশ করতে থাকো সবসময় যে করতে হবে করতে হবে, এবং তারপরে তো সেই ছবিটা আমরা যেটা এই মুহূর্তে লহ গৌরাঙ্গের নাম নিয়ে চর্চায় রয়েছি, তো তারপরে তো লহ গৌরাঙ্গে আসে না, এই যে 4টে প্রজেক্টে হিট করানো নিজেকে, এই পুশটা নিজেকে কিভাবে করা? তারপরে প্রথম যবে শুরু করেছিলে ইন্ডাস্ট্রিতে, তবে থেকে যদি এখনো অবধি দেখা যায় এই পুশটা কন্টিনিউ সেম আছে। আমি একটা জিনিস মনে করি যে রেজাল্টের জায়গায়, রেজাল্ট কি হবে না হবে আমি জানি না, আমাকে চেষ্টা করে যেতে হবে। আমার যদি রেজাল্ট খারাপ হয় তাও যেন আমি চেষ্টা করতে হাঁপিয়ে না উঠি। আমি যদি জিতে যাই সেটাও যেন আমার মাথার উপর হাবি না হয়, এবং আমি যদি হেরে যাই সেটাও আমার মাথার উপর যেন কোনোভাবে হাবি না হয়। কোনো কিছু যেন আমার মাথার উপরে হাবি না হয়। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন পেলে সেটাকে মাথা নত করে, সেটাকে ভক্তি সহকারে নিজের মধ্যে নিয়ে, সেটাকে ব্লেসিং মনে করে এগিয়ে যেতে হবে। এবং যদি কেউ খারাপ বলে তাহলে মনে করতে হবে যে হ্যাঁ, নিশ্চয়ই সে কারণ আছে তাই বলেছে, এবং তার বলার রাইট আছে, কারণ সে ভালো যখন বলেছে খারাপও তার বলার রাইট আছে। তো সেই জিনিসটার উপর আমাকে ওয়ার্ক করতে হবে। কোনো কিছু যেন মাথায় ঢুকে একেবারে, জিনিসটা যেন বদ্ধমূল, বাংলা ভাষায় যেটাকে বলে বদ্ধমূল, যেন না হয়ে যায় মাথার মধ্যে, যে আমাকে 5 জন ভালো বলেছে, তাহলে তো কোনো ব্যাপারই না, এটা করা যাবে না। বা আমাকে 5 জন খারাপ বলেছে, তাহলে আমার দ্বারা হবে না, এটাও করা যাবে না। আমাকে ব্যালেন্সড ওয়েতে সোজা লাইনে ফোকাস থাকতে হবে। আর যেটা বলছে দুটোই নিতে হবে। মানুষ খারাপ বললেও নিতে হবে, মানুষ ভালো বললেও নিতে হবে। খারাপগুলো নিতে পারো?
খারাপগুলো দেখো নিতে পারি না, আমাকে নিতে হবে কেন, মানে না নেওয়ার তো অসুবিধা। আমার মনে হয় যে যদি আমার মনে হয় এ বাবা কেন খারাপ বলছে, ওটা কি খারাপ কেন বলছে, আমার মনে হয় যে ওটা বোঝা উচিত কেন খারাপ বলছে। খারাপ বলছে সেটা নিয়ে মন খারাপ করে থাকার থেকে আমার মনে হয় কেন খারাপ বলছে সেটা দেখা। তুমি কি সেই প্রশ্নটা করো নিজেকে বারবার? 100%। আমাকে কেন বলা হলো ওটা, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তার চোখ দিয়ে দেখার চেষ্টা করব, আমি দর্শক হয়ে দেখার চেষ্টা করব। যদি আমার কোনো কিছু কেউ খারাপ বলে, যেমন আমার 2-4টে ব্যাড হ্যাবিট আছে বা ছিল, আমার বন্ধুরা আমাকে ডাক নেয়, তো এই জিনিসটা ঠিক না, না এটা হয় না, এটা ভালো না, আমি ওদের সাথে চাইলে ঝামেলাও করতে পারি। বাট ওরা যেটা বলে ঠিক বলে, আমার মানে আমার জন্য, আমাকে আমার ভালোর জন্য বলে। প্লাস আমিও আমার বন্ধু বান্ধবদের কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হয় ওদের ঠিক করা উচিত, বা ওটা না হলে ওদের ভার্সনটা হয়তো আরও বেটার হবে, তো ওরা ওটার উপর ওয়ার্ক করে। তা আমাদের কাজই হচ্ছে ওয়ার্ক করা। আমাদের ভালো বললে আমাদের 100% দিতে হবে, খারাপ বললেও আমাদেরকে 100% দিতে হবে। ওই ফোকাস থেকে নড়া যাবে না। আমি সব জিনিস মানে সব জায়গায় একটা জিনিস খুব বলি, নিজে খুব বিশ্বাস করি, ফিল করি, সেটা হচ্ছে ফোকাস। ফোকাস থেকে লাইফে চললে হবে না। কখনো ভেবেছিলে যে সিনেমা করবে? হ্যাঁ, আমি মানে সব সময় স্বপ্ন তো ছিলই। প্রথম ইন্ডাস্ট্রিতে আসা থেকে এখনো? আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি সিনেমা করব। এবার আমার এরকম ব্যাপার নয় যে আমি কোনো না সিনেমা সিরিয়াল এগুলোকে আলাদা করে ছোট করে আমি কখনো, মানে এই জিনিসটা আমার মধ্যে নেই। তুমি একটা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমাকে বেশ কিছুদিন আগে একজন জিজ্ঞেস করছিল, আমারই ক্লোজ কেউ, আমাদেরই ইন্ডাস্ট্রির কেউ, আমি নাম নিচ্ছি না, ডেফিনেটলি আমি নেবো না। আমাকে বলছিল, আচ্ছা তুমি যে সিনেমা করলে, তুমি আর সিরিয়ালে আসবে? আমি বললাম যাওয়া আসার তো প্রশ্নই ওঠে না। আমি যদি সিরিয়াল করি তাহলে আমি ইন্ডাস্ট্রির পার্ট, আমি যদি সিনেমা করি তাহলে আমি ইন্ডাস্ট্রির পার্ট। আমি আমার সিরিয়ালে যা ভালোবাসা পেয়েছি, আমি সিনেমাতেও তাই ভালোবাসা পাচ্ছি, বেশি আরো বরং বলতে হ্যাঁ। গেলে। আমাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, ভালোবেসেছে, খুব ভালো কথা বলেছে, তো আমি দু জায়গা থেকেই ভালোবাসা পেয়েছি। আর এরকম এখানে এসছি ওখানে যাবো না, ওখানে এসছি এখানে যাবো না, এই জিনিসটা আমি মানে ওরকমভাবে তো দেখি না। মানে আমার কাছে দুটো ইন্ডাস্ট্রি পার্ট, যে সিরিয়ালে হিরো সে সিরিয়ালেও হিরো, যে সিনেমা হিরো সে সিনেমাতেও হিরো, যে থিয়েটারে হিরো সে থিয়েটারে হিরো, মানে তারা তিনজনই তো একটারই হলো যে ওয়েব সিরিজ। কিন্তু মেগা থেকে যখনই আসা হয় তখনই একটা বারবার প্রশ্ন আসে যে মেগা করে ওকে কেন সিনেমায় নেব, বা সিনেমায় নেওয়ার পরে ও আবার কেন মেগা করবে। এই একটা প্রশ্ন বা উঁচু নিচু যে তফাৎটা তৈরি করে দেয় ইন্ডাস্ট্রি, সেটা তো বরাবরই চলছে। দেখো সেটা তো তুমি যদি এখন ইতিহাস ঘেঁটে দেখো, সেই জন্যই তো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম, তো বরাবরই চলছে। তো ওটা তো কিছু করার নেই। আমাকে আমার কাজ করে যেতে হবে, সেটা যেই ধরনের কাজ হোক, যে কাজই হোক, আমাকে কাঁধে দায়িত্বটা নিয়ে ভালোভাবে কাজটা করতে হবে। এবার ডেফিনেটলি 5 জনের মতামত 5 জন জানাবে, সেটাই খুব স্বাভাবিক। আমি দর্শক হলে আমার যে ফেভারিট স্টার, বা আমি যাকে পছন্দ করি, বা আমি যে প্লেয়ারকে পছন্দ করি, আমি তার ব্যাপারেও 4-5টা কথা বলি। তার মধ্যে 5টার মধ্যে একটা কথা হয়তো নেগেটিভ হতেই পারে। তো আমি আমার যাকে পছন্দ বা যাকে অপছন্দ তাকে নিয়ে তো কথা, আমি দর্শক হয়ে বা আমি তার কি বলবো তার অনুরাগী হয়ে, অথবা তাকে যদি আমি পছন্দ করি, তাকে নিয়ে তো 5টা কথা বলবই। যেমন বিরাট কোহলি লাস্ট ম্যাচটায় ক্যাচ আউট হলো, আমার আফসোস। আর কয়েকটা জাস্ট লাস্ট 7টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে সেঞ্চুরি করেছে, বাকিগুলোতে প্রায় প্রত্যেকটাতেই ম্যান অফ দ্য ম্যাচ। 7টা ম্যাচের মধ্যে প্রায় 5টাতে সেঞ্চুরি করার কথা ছিল, বাট আউট হয়ে গেছে। আউটটা না হলে পারতো, একটুখানি ডাউন নিচে খেলতে পারতো, ওড়াতে কম পারতো। তো এগুলো অনেক কিছু মাথায় আসতেই পারে। তার মাঝখানে ওর যখন ওই ফর্মটা ছিল না, ও যখন ওই ফর্মে খেলতে পারছিল না, তখন মানুষকে কম কথা বলেছে। হার্দিক পান্ডিয়াকে বলা হয় ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট অলরাউন্ডার, হ্যাঁ। তো ও যখন এই চ্যাম্পিয়ন্স ট্রফি T20-র আগে যখন ওর ডিভোর্স হলো, তারপরে কিছু ম্যাচ হারলো, ওকে তখন যারা ওকে ফলো করে, যারা ভালোবাসে, তারাই ওকে কথা শোনাতে ছাড়েনি। তো তারাই ওকে এখন ভালোবাসছে। তো মানুষ তো এটা তো খুব নর্মাল ব্যাপার। এবং তার মধ্যে আমি হার্দিক পান্ডিয়াকে আমার বন্ধু বান্ধবরাই বলেছে, ভাই কন হে ভাই, এ তো ছাপড়িয়ে, এখন ওর ফ্যান সবাই। তো আমার মনে হয় যে এটা খুব নর্মাল। দিব্য ইন্ডাস্ট্রিতে কাউকে দেখে হিংসে হয় বা ভয় হয় কখনো?
না, ভয় আমি কখনো কারণ মানে এত ওরকম হিরো, এতজন হ্যাঁ তো এস্টাবলিশ মানুষ হিরো রয়েছে, তো হ্যাঁ সেই এস্টাবলিশ ক্ষেত্রে- মানুষ থাকাটাই তো উচিত। একটা ইন্ডাস্ট্রির নাম তখনই হবে যখন সেখানে 5জন এস্টাবলিশ মানুষ আসবে, আর এগিয়ে তখনই যাবে। কেউ একা হিরো হলে কেউ কোনো ইন্ডাস্ট্রি এগোবে না, কোনোদিন এগোতে পারবে না। এই যে বলা হয় না নতুন হিরো চাই, অ্যাকচুয়ালি আমাদের হিরো চাই না, অ্যাকচুয়ালি আমাদের হিরোস চাই। এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন হিরো শুধু নয়, নতুন হিরোস দরকার, অনেক হিরোর দরকার। একের অধিক থাকতে হবে এবং তারা ভালো হিরো হতে হবে তাদেরকে। হ্যাঁ, নতুন নতুন অভিনেতা অভিনেত্রী ভালো অনেককে চাই, কাউ একা একজন দুজন দিয়ে হবে না। একটা এম্পায়ার, একটা কি বলবো মানে একটা ইন্ডাস্ট্রি বলবো, একটা ইন্ডাস্ট্রি ধরো একটা এম্পায়ার রান করানোর জন্য একা রাজা হলে হয় না, 4জন 5জন সলা পরামর্শ যারা দেয় তাদেরকে লাগে। প্লাস হয় না একা, তো ওরকমভাবে হয় না একা। মানে একটা সার্টেন টাইম অবধি একা কেউ এগোলো, তার নাম হলো, ডাক হলো, সব কিছু হলো, বাট ওই ওই ফিলিংটা থাকবে না তাহলে, যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যাপারটা, যে কাঁধে নিয়ে পুল করা, ওই ব্যাপারটা থাকবে না। কোথায় নিজে এগিয়ে যাওয়া আর সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। এই যে এত তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা আছে, সেই ক্ষেত্রে তোমার লৌহ গৌরাঙ্গের মাধ্যমে যেহেতু আসা, তো সেই ক্ষেত্রে একটা স্বনামধন্য ডিরেক্টর, একজন প্রডিউসার, তিনি অনেক বছর ইন্ডাস্ট্রিতে, সেই ক্ষেত্রে একটা চাপ কম থাকে যে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসলে মানুষের কাছে এমনি পৌঁছে যাওয়া যায়। কিন্তু যদি এই ক্ষেত্রে অন্য একজন খুব রিসেন্ট একটা প্রোডাকশন হাউস থেকে উঠছো বা খুব রিসেন্ট সিনেমা করছে এরকম একজন ডিরেক্টরের সঙ্গে কাজ যদি হতো, সেই ক্ষেত্রে তো মনে হয় এত নামটা তৈরি হতো না। নাকি এটা মনে হয় যে একজন ভালো ডিরেক্টরের হাত থেকে তুমি বেরিয়েছো জন্যই এত নাম যশ তৈরি হয়েছে? দেখো সেটা সৃজিত বা এই মুখার্জি, হিরো বা সুপার হিরোর যে এখন তকমাটা তোমার সঙ্গে লেগে গেছে, তো সেইটা এই জন্য মনে হচ্ছে যে তৈরি হচ্ছে। দেখো এটা তো 100% ডেফিনেটলি, এটা তো কারণ আছে, একটা বিশাল বড় ব্যানার, সেটা SVF আছে, তার সাথে DCM আছে, এবং তার সাথে যেটা সেটা হচ্ছে সৃজিত মুখার্জির সিনেমা, এটা তো ডেফিনেটলি আছে। তো আমার একটা জিনিস মনে হয় যে এন্ড অফ দ্য ডে দর্শক যেহেতু কথা বলে, দেখো একটা পুল তো 100% আছে, কিন্তু তুমি যদি দেখো আমার আজকে শুরু হলো বড় মানে বড় সিনেমা, মানে সিনেমার পর্দায় আমি প্রথমবার কাজ করেছি। আমি জানি না এরপর আমি কি করবো, আমি আমার কথা বলছি না। প্রত্যেকটা মানুষের শুরুয়াত আছে। উনিও কিন্তু অটোগ্রাফ শুরু করেছিলেন, এসবিও কিন্তু মানে SVFও কিন্তু প্রথম একটা ছবি লঞ্চ করেছিল মার্কেটে। রানা সরকারও প্রথম কোনো ছবি লঞ্চ করেছিল, তারা কিন্তু একদিনে এত বড় হয়নি। তো আমার মনে হয় যে প্রত্যেকের পরিশ্রম আছে, প্রত্যেকেরই শুরুয়াত একটা থাকে। তো আমি ভাগ্যবান, আমি লাকি যে আমি যাদের সাথে শুরু করেছি তারা প্রত্যেকে তাদের তাদের জায়গায় জায়গায় তাদের বিশাল বড় একটা জায়গা আছে। দিব্যা, এখন কি ছবির নামে নিজেকে প্রচারিত হতে দেখছো, নাকি সেই সূর্যদীপার ফর্মেই আবার মানুষ ফিরে যাচ্ছে? এটা ডিপেন্ড করছে, মানে আমাকে মানুষ ছবি নিয়েও অনেক আলোচনা করছে, ছবির ব্যাপারেও প্রশংসা করছে। বেশ কিছু মানুষ জিজ্ঞাসা করছে যে আমরা সূর্যদীপা জুটিকে আবার কবে একসাথে দেখতে পাবো। হ্যাঁ, ডেফিনেটলি সেটাও মানুষ বলছে। তুমি কি চাইছো? আমি যা পাবো, আমি যা হবে আমি মন দিয়ে করতে তুমি চাই। কি কাজ ভেবেচিন্তে করো যে এই কাজটা করলে এইটা হতে পারে, বা এই কাজটা করলে এটা আমি পাবো না? দেখো ইনিশিয়ালি আমরা প্রত্যেকে একটা কাজের আগে আমাদের কাছে যদি একটা দুটো তিনটা একসাথে অফার আসে, আমরা ডেফিনেটলি আমাদের জন্য লাস্ট অবধি, মানে এন্ড অফ ডে যেটা বেস্ট হবে আমরা ভেবে সেটাই করবো। এটা হিউম্যান সাইকোলজি, এটা খুব নর্মাল ব্যাপার। বাট এটাও ঠিক, আমরা যেটা ভাবি সেটা কি সবসময় হয়? মানে আমি বলছি, ধরো কথার মধ্যে ডেপথ আছে। সেটা হচ্ছে ধরো এই কফিটা, হ্যাঁ, আমি এখান থেকে 0.5 ঘন্টা দূরে সমুদ্র, আমি সানসেটটা একটু পরে বেরোবো, সানসেটটা দেখতে দেখতে কফিটা খাবো। আমি খুব সুন্দর রোদ আছে, আমি প্ল্যান করলাম আমি সানসেট দেখতে দেখতে কফি খাবো। তো আমি গাড়ি নিয়ে গেলাম সমুদ্রে, যাবো ওখানে, এবার কফিটা খাবো, তখন দেখেছি পুরো মেঘলা হবে, মানে মেঘলা হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে বৃষ্টি নামবে, খুব ঝড় হচ্ছে। তো আমার কাছে দুটো অপশান আছে। এক হচ্ছে মন খারাপ করা, কারণ আমি তো সানসেট দেখতে এসেছিলাম, সান কোথায় হয়, পুরো বৃষ্টি হবে একটু পরে, এরকম উথাল পাথাল করছে। অপশন 1, আমি ব্যাক করে আসবো দুঃখ হয়ে।
অপশন 2 হচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে ওটাকে এনজয় করবো, সানসেট পাইনি, যেটা পেয়েছি ওটাকে এনজয় করবো, গাড়ির ভেতরে খাবো কফিটা। তুমি কাজের ক্ষেত্রে ওই জিনিসটাকে নিজে হ্যাঁ, আমার মনে হয় এরকমই থাকা উচিত। আমার মনে হয় যে দেখো, হাজারটা মানুষ আছে যারা দিনের পর দিন চেষ্টা করছে, তারা হয়তো কোনোভাবে পাচ্ছে না, এগোতে পারছে না। আমি যদি পাই তাহলে আমি কেন করবো না? আমার কথা হচ্ছে এটাই। তো অনেকে আছে যারা ডিজার্ভিং, যারা হয়তো পরিশ্রম করছে, তারা হয়তো অনেক দিন ধরে লেগে পড়ে রয়েছে, তারা হয়তো সেই জায়গাটা পায়নি এখনো, অনেকে স্ট্রাগল করছে। তো আমার মনে হয় যে যেটা পাচ্ছি সেটা নিষ্ঠা করে করা ভালো, আর এটার জন্য গ্র্যাটিটিউড থাকা প্রয়োজন। দিব্য, ক্রিসমাসে যখনই ছবি হয় তখনই 3টে ছবি বা 4টে ছবি আসে, সেই ক্ষেত্রে একটা টানাপোড়ান থাকে যে দর্শক কোনটা ছেড়ে কোনটা দেখবে। সেই ক্ষেত্রে 3টে ছবি যখন পরপর এলো, প্রজাপতি 2, মিতিন মাসি এবং লহ গৌরাঙ্গের নামরে, তো তখন একটা মানে এই বক্স অফিস কালেকশন, এরটা ভালো, এর কাস্টিংটা খুবই স্ট্রং, এই ডিরেক্টর ভালো, এই নিয়ে নানান জল্পনা কল্পনা, এইগুলো কি কখনো হ্যাম্পার করেছে দিব্যকে? না, আমার এগুলো দেখো, এগুলো চর্চার বিষয়, এগুলো মাথার মধ্যে চলতে থাকবে, সেটা খুব নর্মাল ব্যাপার, আমারও চলবে, আমিও শুনবো, আমিও বুঝবো। বাট এগুলো নিয়ে আমার ভাবার বয়স না, বা আমার ভাবার সময় এটা না। আমাকে কাজ করার মানে কাজ করার এবং আমার নিজে সবটা দেওয়ার সময়, মানে আমি যেটা করছি সেখানে আমার সবটা দেওয়ার সময়। তুমি কি বক্স অফিসে চোখ রাখো? রাখি টুকটাক, বাট এখন এক্সাক্ট ফিগার আমি কারোরটাই বলতে পারবো না। কত করেছো তোমার ছবির ব্যবসা? আমি এখনো জানি না। তোমার জানতে ইচ্ছে করে না? আমি জানি না, কারণ এখনো ছবিটা আছে হলে, এবং সোমবার দিনও সাউথ সিটিতে হাউসফুল ছিল, আমরা মাঝে মাঝে হল ভিজিটে যাচ্ছি। তো আজকেও আমি জানি না, মানে আজকে কোথায় কোথায় কবে, মানে কোথায় কোথায় হাউসফুল হয়েছে সেটাও আমি জানি না, আমি এখনো দেখিনি। বক্স অফিস ছবিটা এখনো হলে আছে, তো পুরোটা হোক আগে, তারপর মানে বক্স অফিস জানবো। আমি জিজ্ঞেসও করিনি, প্রডিউসারকেও জিজ্ঞেস করিনি। দীপা, বাংলা ছবির এত কম ব্যবসা, বাংলা ছবি ভালো হয় না, বাংলা ছবি এই করে না সেই করে না, নানান মিথ ছিল একটা সময়। সেই ক্ষেত্রে তুমি যখন সিনেমার পর্দায় আসোনি বা সিনেমায় কাজ করা শুরু করোনি, তার আগে অবধি তোমার পার্সপেক্টিভ কী ছিল বা তোমার চিন্তাভাবনা কী ছিল বাংলা ইন্ডাস্ট্রিটাকে নিয়ে বা সিনেমার ইন্ডাস্ট্রিটাকে নিয়ে? দেখো, মানে আমি এটাই একটু আগে তোমাকে বললাম যে আমি সিরিয়াল করি, সিনেমা করি, আমি দুটো ক্ষেত্রে ইন্ডাস্ট্রিরই অংশ। তা আমি যখন মানে আমার যখন সিরিয়াল চলছে তখনও কিন্তু আমি আপডেটেড হচ্ছি, ছবি নিয়ে আপডেটেড হচ্ছি। তো আমি এখনো সেইভাবেই আপডেটেড হচ্ছি, আপ টু ডেট হচ্ছি রোজ রোজ। হ্যাঁ, এই ছবির এই খবর, ওই ছবির এই খবর, ওই সিরিয়ালের এই খবর। এখনো আমি টিআরপি পাই প্রত্যেক বৃহস্পতিবার। আমাদের অনুরাগের ছোঁয়া অনেক দিন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমার সিরিয়ালটা শেষ হয়ে গেছে, বাট আমি এখনো টিআরপি দেখি প্রত্যেক বৃহস্পতিবার। কালকেই টিআরপি আসবে, দুটো টিআরপি আছে, একটা ওই আরবান আর একটা 15+, আর যেটা 2+ বলা হয়। তো দুটোই আমি দেখি, ওটা আমার অভ্যেস, আমি ওটা দেখবো। তেমনি আমি যেরকমভাবে আপডেটেড হতাম সিনেমা সিরিয়াল সব কিছু নিয়ে, সেরকমভাবেই হই। দিব্য খুব শর্টেড, ওকে যাই প্রশ্ন করা হোক খুব শর্টকাটে একদম সোজাসাপটা উত্তর দিয়ে দিতে পারে। দিব্য, এটা কি প্ল্যান করে আসো তুমি সব সময়, যখন ইন্টারভিউ হোক বা কারোর সঙ্গে দেখা হোক, একদম শর্টেড? আমার যেটা মনে হয় আমি সেটা বলছি। খুবই শর্টেড। না, আমার যেটা মনে হচ্ছে আমি যেটা বলছি। তুমি কি এরকম শর্টেড সব সময়? না, লাইফে তো 100% শর্টেড কেউ হয় না, সবাই শর্টেড হওয়ার চেষ্টা করে। লাইফে কেউ পারফেক্টও হয় না, বাট পারফেকশন হওয়ার জন্য চেষ্টা করে, লড়াই করে যায়। আমিও হয়তো সেরকম, জীবন, কাজের জায়গা, সব জায়গায় শর্টেড হওয়ার চেষ্টা করি। মানে শর্টেড মানে এরকম তোমার কথাটাকে আমি সাপোর্ট করছি না যে আমি যাই বলছি যে ব্যালেন্স দিয়ে খেলে দিচ্ছে, এরকম ব্যাপারটা নয়। আমি চেষ্টা করি মানে যেন জীবনে ডিসিপ্লিন থাকা যায়। দিব্যর ব্যক্তিগত জীবনের দিকে যদি চোখ রাখা যায়, খুবই সাদামাটা একটা জীবন, যেখানে কোনো প্রেম নেই। ভেরি বোরিং পারসন। মানে আমার হয়তো এই জন্য প্রেম হয়নি। আমার প্রেমে ঢোকার আগে বলে দিয়েছে যে প্রেম হয়নি। না, আমি বলছি, আমার বন্ধু বান্ধব 4-5 জন আছে হাতে গোনা, ঠিক আছে? আমার বন্ধু বান্ধবও বাড়েনি, খুব বোরিং পারসন। 31st আমি বাড়িতে থাকি, কোথাও পার্টি করতে যাই। কাউকে দেখে ভালো লাগেনি? প্রেম করতে ইচ্ছে ভালো করে? কেন লাগেনি আমার? হ্যাঁ, কেন ভালো লাগবে না? প্রেম করতে ইচ্ছে করে? হ্যাঁ, কেন করবে না? ডেফিনেটলি হয়। প্রেম তাহলে তো করোনি, মানে তোমার প্রেমের তালিকা খুঁজতে গেলে তো জিরো বেরোচ্ছে বারবার। আমার দেখো, এরকমও হয়েছে আমার কাউকে ভালো লেগেছে, আমি তাকে বলতে পারিনি, বাট এখন আমি তাকে চিনি। এরকমও আছে, আমি জানি না সে দেখছে কিনা, দেখলে মানে আমি তার নাম তো ডেফিনেটলি বলবো না। আমি ক্লাস 9-এ তাকে প্রপোজ করেছিলাম, আমাকে বলেছিল মাধ্যমিকের পর সে আমাকে আনসার দেবে।
তার 2026-এর মিডে বিয়ে আছে, আমাকে নেমন্তন্ন করেছে, তো আমারই বন্ধুর সাথে বিয়ে, তা আমি সেখানে যাবো ডেফিনেটলি। এটা কি ছিল? হ্যাঁ মানে আমার লাইফে এরকম ঘটেছে। তো আই এম আ ভেরি বোরিং পারসন। কি আমার প্রেমটা তোমার কাছে কি, মানে একটা কি বন্ধুত্ব, একজনের সঙ্গে থাকা, বা একজনকে মন থেকে ভালোবাসছি তাকে না বললেও সে আমার মধ্যে বেঁচে রয়েছে, এটা কি প্রেম? দেখো প্রেমের ওরকমভাবে মানে প্রেম হচ্ছে ফিল করা জিনিস, প্রেমের সংজ্ঞা তো ওরকমভাবে হয় না। আমার মনে হয় প্রেম যখন হবে না মানে ধারাকসে হয়ে যায়, ধারাকসে হয়ে যায়। প্রেম হচ্ছে অ্যাক্সিডেন্ট, না বলে কয়ে আসে, আচানক হয়। কখন হয়ে যায় মানে এরকমও হবে, ধরো কারোর মানে ধরো তোমার প্রেম হলো, তুমি না কিছুদিন বাদে বুঝলে আচ্ছা তাহলে এটা প্রেমই আছে আমার, বা ধরো প্রেম হলো, তুমি সেটা পরে মানে রিয়েলাইজ করলে যে তুমি লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করছো, ত্যাগ করছো, বাট সেই ত্যাগগুলো অ্যাকচুয়ালি ত্যাগ না, ওগুলো ছেড়ে দিয়েও তোমার ভালো লাগছে। তোমার লাইফে যখন ত্যাগেই প্রাপ্তি ঘটবে, তখন যখন ফিল হবে যে ত্যাগ করেও প্রাপ্তি ঘটছে, তখন হচ্ছে ওটা প্রেম। তুমি একটু বলো যে এটা কি তোমার মা বাবার থেকে পাওয়া, মানে তাদের সম্পর্ক দেখা, তারা যেভাবে ওয়ার্ক লাইফটাকে ব্যালেন্স করে তারপরে ব্যক্তিগত জীবনটাকে সামলায়, সেখান থেকেই সংজ্ঞাটাকে নিজের মধ্যে তুমি যাপন করেছো? না অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমার মা বাবা একে অপরকে ক্লাস 5-10 থেকে চিনতো। মানে আমার মা তখন 5-এ পড়তো, বাবা 10-এ পড়তো। তো তারপর এখন ওরা একসাথে আছে, আমি হয়েছে, আমার বোন হয়েছে, তো ওদেরও লাভ ম্যারেজ, ওরা অনেক ছোট থেকে প্রেম করেছে, তো ওদের বিয়ে হয়েছে। বাট এখন বাবা মায়ের হয়েছে বলে আমার যে হবে, বাড়ি থেকে প্রেশার দেয় না প্রেম করার না জন্য? না, বাড়ি থেকে কেন প্রেশার দেবে? বলে না এটা প্রেম কর, না এরকম কিছু বলে না। দিব্য ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটালে কাউকে ভাল লাগেনি? হ্যাঁ, মানে লেগেছে তো, কেন কারোর লাগেনি? সঙ্গে কোনো স্ক্যান্ডেল নেই, কারোর সঙ্গে কোনো প্রেম নেই, কারোর সঙ্গে স্ক্যান্ডেল কিচ্ছু হতেই নেই। হবে? না না, মানে একটা মানুষের কোনো ফিলিং নেই, বা একটা মানুষ কাউকে কোনোদিন ভালোবাসেনি বা কাউকে ভালো পর্যন্ত লাগেনি, এটা তো হওয়া সম্ভব না। আমি যদি না বলি তার মানে ভেবে নেবে আমি মিথ্যা কথাই বলছি। হ্যাঁ হয়েছে তো, ডেফিনেটলি হয়েছে। মানে আমার ভালো লেগেছে। বর্তমানে কাকে ভাল লাগে? বর্তমানে আমি বলতে পারবো না। তার মানে কিছু একটা আছে, সামথিং। আমি বলতে পারবো না। কাকে আমি বলতে পারবো না, আমি কাউকে বলিনি এতদিন। মানে আমার মনে হয়েছে যে এটা সঠিক টাইম নয়, যখন হবে একজনই হবে, একবারে হবে, সারা জীবনের জন্য হবে। তোমার কি লাভ এট ফার্স্ট সাইট হয়? না ওরকম ভাবে হয় না, না ওটা মানে সবসময় লাভ এট ফার্স্ট সাইট যে ট্রু হবে এরকমও ব্যাপার না, অথবা অনেক দিন একসাথে মিশলে যে প্রেম হবে সেরকমও কোনো ব্যাপার না। বললাম না ওটা তো খুব। তুমি বলো আমাকে, তুমি কোনটাতে বিশ্বাসী, বন্ধুত্বে নাকি প্রেমে? দেখো বন্ধুত্বের মধ্যেও প্রেম হয়, প্রেমের মধ্যেও বন্ধুত্ব হয়। দুটো আলাদা ডেফিনেশন। ডেফিনেটলি আলাদা ডেফিনেশন, কিন্তু বেসটা তো একই, বিশ্বাস, সমর্পণ। সমর্পণ না থাকলে বন্ধু হবে না, সমর্পণ না থাকলে প্রেমও হবে না। এই যে বেস্ট ফ্রেন্ডকে বলা যে ভাই যাবি, হ্যাঁ ও টয়লেট না পাক আমার সাথে যাবে কোম্পানি দিতে, এই যে ব্যাপারটা, হ্যাঁ আমি ছেলেদের কথা বলছি, যে এই যে বন্ধুত্ব, এটা বন্ধুত্ব। আর এই যে প্রেম, খেয়েছে কিনা ফোন করে জিজ্ঞেস করা, নাহলে খেতে বসবে না, ঠিক আছে, এই জিনিস এগুলো তো সমর্পণই। তুমি এই প্রেমটা চাও জীবনে? আমি বলছি যে এটা হয়তো আমি দেখেছি আমার বন্ধু বান্ধবদের। আচ্ছা, তো তো দুটোই সমর্পণ, মানে দুটোই একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান। ওর জন্য, ওর বেটারমেন্টের জন্য আমি কিছু ত্যাগ করছি, বা আমার বেটারমেন্টের জন্য আমার পার্টনার বা আমার প্রেমিকা কিছু ত্যাগ করছে। তো বন্ধুত্বেও যেটা খুব বেস, সেটা আমার মনে হয় প্রেমের বেসটাও এক। হ্যাঁ হয়তো দুটো সংজ্ঞা আলাদা, দুটো আলাদা জিনিস, যখন হবে তখন দেখা যাবে। তুমি বলো এবার লাস্টে যে তুমি কবে জানাবে যে তুমি প্রেম করছো? আমি যেদিনকে প্রেম করবো আমি সেদিনকে জানিয়ে দেবো, আমি কিছু চেপে রাখি না। ফাইনালি কবে আমরা সেটা দেখতে পাবো? আমি মানে কি তুমি করে কবে জানবো? প্রপোজ করবে তাকে, যাকে মন থেকে এখনো অবধি চাইছো, দেখছো? এসবের দিন পড়ে আছে, যখন হবে দেখা যাবে। বিয়ে করার ইচ্ছে আছে? আমার একটা বিয়ের বয়স, ইচ্ছে আছে, যখন হবে তখন দেখা যাবে। বিয়ের বয়স মানে বয়স কি? না বয়স কিছু না, ইচ্ছে অনিচ্ছের প্রশ্ন। না না, বিয়ে তো বয়সের ব্যাপার না, সে তো মানে আমার বাবা মা অনেক কম বয়সে বিয়ে করেছে, বিয়ের ওরকমভাবে বয়স হয় না, সেটাও ঠিক। বাট আমি এখন এসবের জন্য আমার মনে হয় না তৈরি। এখন কি ইচ্ছে? ফুল দমে কাজ করা? আমার এখন ইচ্ছে হচ্ছে নিজের উপর ফোকাস করা, যেটা করছি সেটা মন দিয়ে করা।
আচ্ছা, তোমার শত্রু যদি জিজ্ঞেস করেছিলাম তখন যে ইন্ডাস্ট্রির কেউ আছে কিনা, আমার মনে হলো তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে। আমি নিজেই আমার শত্রু, সব থেকে বড় শত্রু আমার নিজে। আমার সব থেকে বড় আমি কেন আমার সব থেকে বড় শত্রু, তার কারণ হচ্ছে, ধরো আমি আজকে ভাবলাম যে আজকে বিকেলে আমি ওই কাজটা করে আগিয়ে রাখবো, আমার 5 মিনিট পর মনে হলো না থাক, আজকে না ভালো লাগছে না, এই প্রোক্রাস্টিনেশন। তো এটাই তো আমার শত্রু। কে বাধা দিল? বাইরে কেউ বাধা দেয়নি আমাকে, আমি নিজেই বাধা দিয়েছি। তো আমার শত্রু আমি নিজেই। নিজেকে কখনো রেকটিফাই করো আয়নার সামনে দাঁড়িয়ে? হ্যাঁ, খুব কেঁদেছো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে? না, আয়নার সামনে দাঁড়িয়ে ওরমভাবে হয়তো কাঁদা হয়নি, বাট মানে আমার কথা বলা হয় আয়নার সামনে দাঁড়িয়ে। আমি নিজেকে নিজেই বাহবা দিই, নিজেকে নিজে বকি, খারাপ কথা বলি কোনগুলোর উপর কী কাজ করতে হবে। মাঝে মাঝে নিজেকে নিজের কি বলবো, একটা প্রদর্শক হিসেবে দেখি যে এই তুই এটা কেন করলি, ওটা কেন করলি। হ্যাঁ, নিজের সাথে কথা বলি। সেলফ টকিং ইজ ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো সেটা করা হয়, আয়নার সামনেই করা হয়। তুমি খুব ইমোশনাল। হ্যাঁ, ভীষণ। হয়তো, বাট সেটার বহিঃপ্রকাশটা হয়তো একটু কম। আমার মনে হয় কম হওয়াই উচিত, আগে আরও বেশি ছিল। বাট হ্যাঁ, ভেতর থেকে তো ইমোশনাল। এখন যদি ধরো এমন একটা সিচুয়েশনে খুব মাথা গরম হয়ে গেছে, একদম বিরক্ত লাগছে, সেই সিচুয়েশনটা থেকে বুঝতেই পারবে না আমার দেখে। মানে সেখানে কি কাম হয়ে যাওয়া অনেক বেশি? আমি যেরকম আছি সেরকমই থাকবো, তুমি বুঝতে পারবে না। মানে কোনো এক্সপ্রেশন চেঞ্জ তুমি কিছু বুঝতে পারবে না। সেটা আগে হলে হয়তো হতো, বাট বুঝতে পারবে না তুমি। এটা কি করে হয়েছে? মানে এটা যখন জীবনে 27 কেজি ওজন ঝরানো থেকে শুরু হয়েছিল, সেই স্ট্রাগল, জিম পিরিয়ড, ছবির জন্য নিজেকে প্রিপেয়ার করা, অন্য একটা দিব্য জন্ম হলো এই মুহূর্তে, তো তখন থেকেই নিজের মধ্যে এই জিনিসটা তৈরি হলো। দেখো, ওটা তো হেল্প করেইছে। আর আমার মনে হয় এক্সপিরিয়েন্স একটু একটু করে যখন মানুষের দিন যায়, বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, রাগ হচ্ছে এমন একটা জিনিস, বা ওভার ইমোশন যখন ভেতরে হওয়া, রাগ হচ্ছে ইটস ফাইন। রাগ হওয়া ফাইন, কিন্তু রাগ হওয়াতে কোনো অন্যায় নেই, কারণ ওটা তো আমার কাছে কন্ট্রোল করার ব্যাপার নয়, কারণ ওটা আসছে অটোমেটিক, আমি কি করব। ওই বহিঃপ্রকাশটাকে কন্ট্রোল করতে হবে। আমার মাথা গরম হতেই পারে, ইটস ভেরি নর্মাল। আমার আনন্দ হতেই পারে, ইটস ভেরি নর্মাল। আমার কোনো চিন্তা মাথায় আসতেই পারে, বাট ওটাকে ওই দরজার বাইরে অব্দি স্থান দাও, ঢুকতে দিও না। যে কেউ দরজার বাইরে আসতে পারে, রাগ হোক, মানে ক্রোধ হোক, কাম, লোভ, যা খুশি আসুক, দরজার বাইরে স্থান, ভেতরে নয়। ওটা যত ভেতরে কম ঢুকবে তত ইরিটেশন হবে, ভেতরে ইরিটেশন হবে। মানে আমি আমার রাগটার বহিঃপ্রকাশ করতে পারছি না। কিছু একটা বলছে, সামনের লোকটা আমাকে গালাগালি দিল, আমার মুখের সামনে দিয়ে গালাগালি দিয়ে চলে গেল, বা আমার গাড়িটাকে চেপে দিয়ে চলে গেল, আমি কিছু বললাম না। বাট আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য বা লং পিরিয়ডের জন্য ওই জিনিসটা নিজের জন্য ভালো। নিজেকে যত জ্বালাবে, নিজেকে যত পেটাবে, নিজে তত শক্ত হবে। নিজে তত শক্ত হবে, ধীর স্থির হবে, বুঝবে, দুনিয়াদারি শিখবে, তত তোমাকে অ্যাবজর্ব করার ক্ষমতা বাড়বে। তোমাকে পোরাস হতে হবে, এটা আমি বিশ্বাস করি। আমি এত বড় বড় কথা বলছি, আমি হয়তো নিজেও এগুলো অত হয়তো করি না, বাট আমি এগুলো নিজেকেও বলছি আর একবার, যাতে আমি নিজে শুনি, নিজের কথা নিজে কান দিয়ে শুনি, নিজে যাতে আবার বুঝতে পারি, রিকল করতে পারি যে হ্যাঁ আমি এগুলো বলি, আমাকে এগুলো মেনটেন করতে হবে, এগুলো বুঝতে হবে, অ্যাবজর্ব করতে হবে মানুষকে। অভিনেতা তো এটাই তো আমাদের কাজ। অভিনেতাদের জীবন কি সর্টেড হয়? মানে ধরো সুইচ অন সুইচ অফটা যখন হচ্ছে, তখন ওই মুহূর্তগুলোকে কি নিজে সামলে নিতে পারে? কারণ রোজ 24 ঘন্টা কাজের মধ্যে সে থাকছে, 14 ঘন্টা তার শুটিং থাকছে, বা সিনেমার জন্য তার শুটিং থাকছে, সেই মানুষগুলো কি সর্টেড হয় বেশি? দেখো, এখন এটা নিয়ে বলতে গেলে অনেকে ডিফার করবে, আমাকে অনেক তর্ক থাকবে। আমাকে তুমি একটা জিনিস বলো, যারা কর্পোরেট সেক্টরে আছে বা যারা অন্যান্য কাজে আছে, তারা সবাই সর্টেড কি? মানুষ কি সর্টেড? মানুষ কি সর্টেড? এটা তো ডিপেন্ড করছে, মানে তোমার স্টেট অফ মাইন্ডের উপর ডিপেন্ড করছে, তুমি কি করবে। মানে এটা ডিফিকাল্ট। মানে আমি যখন কাজে যাচ্ছি, আমার বাড়ির মুড ডিলিট, মানে একটা সাইডে থাকবে, ওখানে কাজ। আমি যখন আবার বাড়ি ফিরছি, তখন বাড়িটা বাড়ি। কাজের জায়গায় বাড়ি নিয়ে ঘেটো না, বাড়িতে এসে কাজের জায়গা নিয়ে ঘেটো না।
তাহলে দুটো জিনিস ওই ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট, এই ব্যালেন্স করাটা খুব মুশকিল। ওই ব্যালেন্সটা করতে পারলে আর চাপ নেই কোনো। নানান ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন এসছে যে অভিনেতা বা অভিনেত্রীদের জীবন সর্টেড হয় কিনা, সেটা তো একটা বিষয়বোধক প্রশ্ন থাকেই, কিন্তু বলা হয় যে এটা রংমাখা জীবন। কারণ প্রতি মুহূর্তে নতুন চরিত্র যাপন, নতুন একটা মানুষকে জন্ম দেওয়া, সেই ক্ষেত্রে যখন বাড়িতে ফিরে আসো ফ্যামিলির মানুষগুলোর সঙ্গে, তখন কি সেই পুরনো দিব্যটা ফিরে আসে? দেখো, ফ্যামিলি তো ফ্যামিলি, আর দে আর মাই ব্লাড, মানে দে আর মাই এভরিথিং। মানে ফ্যামিলি তো ফ্যামিলি, মানে ফ্যামিলির সাথে আমি কোনো কিছু তুলনা করতে পারবো না, কোনোদিন করতেও চাই না। আর আমার কাজ তো আমার ভগবানের মতো, মানে ভগবানের মতো কি বলছি, তো কাজের শ্রদ্ধা কাজের জায়গায়, ফ্যামিলির জায়গা ফ্যামিলির জায়গায়। এবার দুটো জিনিস আলাদা, দুটো জিনিস ওরকমভাবে তো একরকম করা যাবে না। আমি ওই জন্যই বললাম যে এটা খুব ডিফিকাল্ট, যে এই সুইচ অন সুইচ অফটা যেটা বললে, কাজটা কাজের জায়গায়, বাড়িটা বাড়ির জায়গায়, তো ওই দুটো একসাথে আমি যদি মিক্স আপ করে ঘেটে ফেলি তাহলে নিজের লাইফই ঘেটে যাবে। আমি যদি বাড়িতে এমন, মানে বাড়ির কথা যদি কাজের জায়গায় গিয়ে ভাবি না, তো আমার ডায়লগ মনে থাকবে। আর বাড়িতে গিয়ে যদি আমি শুধু কাজের কথাই ভাবি, আমার ওয়ার্ক যে ওখানে যে এটা রয়েছে ওইটা নিয়ে যদি সারাতে টাইম কাটাবো, আমি ফ্যামিলির সাথে তখন টাইম কাটাচ্ছি কিন্তু তাও আমি কাজের মধ্যেই আছি, আমি ফ্যামিলিকে টাইম দিতে পারছি না। আমার মনে হয় দুটো মানে এটা তো সম্পূর্ণ আর কি নিজেকে ওরকমভাবে তৈরি করা উচিত বলে আমার মনে হয়। আর তুমি যে এটা বললে যে অভিনেতা অভিনেত্রীরা অনেকে বলে যে এরা হয়তো সর্টেড হতে পারে না, এরা অনেক সময় ঘেটে ফেলে, আমি এটা বলছি যে অভিনেতা লাইফে তো অনেকেই করে, অনেক জায়গায় আমি এরকম শুনেওছি। কর্পোরেট সেক্টরে হয়তো অনেকের অনেক কিছু এমন করতে হয় যেটা তার করার ইচ্ছে নেই, ঠিক আছে। ধরো কারোর ছুটি চাই, তার জন্য তাকে হয়তো তার বসের সামনে অভিনয় করতে হচ্ছে, সেও তো অভিনয় করছে। তো এবার তার কাজের জায়গাটা হয়তো ঘেটে আছে, সেও বাড়িতে এসে ঘাটছে, তার বাড়ি ঘেটে আছে, সে তার কাজের জায়গাটা গিয়ে ঘাটছে। তো এটা ডিপেন্ড করছে মানুষের উপর, যে আমার মনে হয় যে পারবে সে সব জায়গায় পেরে যাবে, সে অভিনেতা হোক বা কর্পোরেট। মোটিভেটেড। আচ্ছা দিব্য, মানে এটা কি হয় যে ধরো তুমি যতক্ষণ না খুশি থাকছো, সামনের ব্যক্তিটা তোমাকে দেখে খুশি বা হ্যাপি হতে পারবে না বা কিছু শিখতে পারবে না, তো সেই ক্ষেত্রে তুমি কি সেই জন্য নিজেকে সবসময় মোটিভেটেড রাখো? আমি আমাকে মোটিভেটেড রাখবো আমার জন্য, ঠিক আছে। এবার সেটা মানে যে কোনো ক্ষেত্রে হোক বা যে কোনোভাবে হোক, কারণ আমাকে হেলদি হ্যাপি থাকতে হবে এই কারণে, শুধু নিজের জন্য নয়, আমার আশেপাশে লোকজনদের জন্য। কারণ আমাকে আরও 5টা মানুষ ভালোবাসে। আজকে আমি যদি খারাপ কিছু করি শুধু আমার একার ক্ষতি হবে না, আরও 5টা মানুষের হবে। তার কারণ আমার আশেপাশে আমার ফ্যামিলি রয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে, আমার ভাইরা রয়েছে, বোনরা রয়েছে। তো আমি যদি আমাকে এফেক্ট করি তো তাদেরকেও এফেক্ট করা হচ্ছে, আর আমি যদি ভালো থাকি তারাও ভালো থাকবে। মানে কি হচ্ছে, তো তারা যেহেতু আমার সাথে ইন্টার রিলেটেড, তারা যেহেতু আমার সাথে যুক্ত, তাই আমি কেমন আছি না আছি, আমার খারাপ আমার ভালোতে তাদের যায় আসে, তাই তাদেরও খারাপ ভালোতে আমার যায় আসে। তাই আমাকে ভালো থাকতে হবে, শুধু আমার জন্য নয়, তাদের জন্য। আমরা আড্ডা শেষ করব, তবে বিষয় একটাই যে ইদানিং সবাই রাজনীতিতে জয়েন করে, অনেক মঞ্চে অনেক সভাতে তাদেরকে দেখতে পাওয়া যায়। দিব্যর জীবনে এরকম কোনো ইচ্ছে আছে? না, আমি তো মানে আমি জানি না, মানে আমি রাজনীতি তো আমি জানি না, আমি কি বুঝি, আমার মনে হয় না আমি বুঝি। যদি বলি হ্যাঁ তাহলেও না, আমি বুঝি না। আমি চাণক্য পড়ে নেওয়া, চন্দ্রগুপ্ত মৌর্য পড়ে নেওয়া মানে রাজনীতি বুঝে যাওয়া নয়। তো না, আমার মনে হয় না আমি রাজনীতি বুঝি। যদি সিএম ডাকে তারপর? এটা কি বললে তুমি? আমি জানি না, বাট আমার মনে হয় যে যোগ্য মানুষদেরই ডাকা হবে, বাট আমার মনে হয় সেই যোগ্যতা আমার নেই। খুব শর্টেড, প্রথম থেকে আমরা যেটা বারবার বলছি। আড্ডা রইলো এখানে, কেমন লাগলো আড্ডা? এবং ও খুবই আজকে মোটিভেটেড কথা বলেছে আমাকে এবং আপনাদেরকেও। তো কি বুঝলেন, কি শুনলেন অবশ্যই জানাবেন কমেন্টে। চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।